আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্বে কথা বলবো অষ্টম অধ্যায়ের আরও একটা বেসিকের পর্ব নিয়ে, যার শিরোনাম গ্যালভানিক কোষ ও ড্রাই সেল। তো দেখো, গ্যালভানিক কোষ এবং ড্রাই সেলের মাধ্যমে আমরা কিন্তু বিদ্যুৎ উৎপাদন করতে পারি। তো আমরা এই পর্বে মূলত এই বিদ্যুৎ উৎপাদন সংক্রান্ত গ্যালভানিক কোষের মধ্যে আসলে কি হয়, ড্রাই সেলের মধ্যে আসলে কি হয়, এই বিষয়গুলো নিয়েই আমরা কথা বলবো। তো শুরুতেই আমরা যাচ্ছি গ্যালভানিক কোষে। দেখো, গ্যালভানিক কোষের এখানে একটা চিত্র তোমরা দেখতে পাচ্ছ। তো গ্যালভানিক কোষের ক্ষেত্রে আমাদেরকে কয়েকটা বিষয় একটু মাথায় রাখতে হবে। প্রথম কথা হলো, আমরা কিছু পয়েন্ট আমরা যদি এখানে নোট করি। ১ নম্বর পয়েন্ট, গ্যালভানিক কোষে তোমার নিতে হবে, ফার্স্ট নিতে হবে দুইটা ধাতু। দুইটা ধাতু তোমাকে সিলেকশন করতে হবে। দুইটা ধাতু আমরা ফার্স্টে নিব। ২ নম্বর পয়েন্ট কী হবে বলো তো? ২ নম্বর পয়েন্ট হচ্ছে, যেই ধাতুটা বেশি সক্রিয়, যেই ধাতুটা বেশি সক্রিয় সে বসবে অ্যানোডে। বেশি সক্রিয় ধাতু বসবে কোথায় বলো তো? এই যে বেশি সক্রিয় ধাতু বসবে অ্যানোডে। আর যেই ধাতুটা কম সক্রিয়, যেই ধাতুটা কম সক্রিয় সে বসবে হচ্ছে ক্যাথোডে। সো আমাদের ধাতু দুইটা নেওয়ার পরে আমাদের কাজ হচ্ছে যে বেশি সক্রিয় এবং কম সক্রিয় চিহ্নিত করা। এবং কে বেশি সক্রিয় হবে, কে কম সক্রিয় হবে, এটা তোমাদেরকে আমরা এর আগের যে পর্ব ছিল, গাঢ় সোডিয়াম ক্লোরাইড এবং গলিত সোডিয়াম ক্লোরাইড, সেখানে একটা কবিতা বলেছিলাম, লিকে না কে ম্যাগাইভার এলো যেন, জাস্ট ওই কবিতাটা, ওই কবিতার সাহায্যে আমরা ডিসিশন নিতে পারবো যে কোন ধাতুটা বেশি সক্রিয়, কোন ধাতুটা কম সক্রিয়। আচ্ছা, এরপরে জাস্ট বিক্রিয়াগুলো সহজ, যে অ্যানোডে হবে তোমার জারণ বিক্রিয়া, আর ক্যাথোডে হবে তোমার বিজারণ বিক্রিয়া। সো অ্যানোড ক্ষয়প্রাপ্ত হবে, ক্যাথোড বৃদ্ধিপ্রাপ্ত হবে, ইত্যাদি ইত্যাদি। তো দেন আমরা এই কাজগুলো করব। এবং এইখানে দেখো, অ্যানোডের জারণ বিক্রিয়ার ফলে যে ইলেকট্রনগুলো ত্যাগ হবে, অ্যানোডে তো আমরা বলতেছি জারণ বিক্রিয়া হবে, জারণ বিক্রিয়ার ফলে যে ইলেকট্রনগুলো ত্যাগ হবে, সেই ইলেকট্রনগুলো কিন্তু এই যে একটা তার দেখতে পাচ্ছ কিনা, দেখো একটা তার দ্বারা কিন্তু আমরা অ্যানোড এবং ক্যাথোড যে তড়িৎদ্বার আছে, আমরা একটা তার দ্বারা অ্যানোড এবং ক্যাথোড তড়িৎদ্বারকে সংযুক্ত করেছি। অ্যানোড এবং ক্যাথোড তড়িৎদ্বারকে আমরা এখানে সংযুক্ত করেছি। সো আমরা সেক্ষেত্রে চাই এখানে কপার হবে CO2+, কপার 2+ হবে এখানে, কপার 2+। তো আমরা অ্যানোড এবং ক্যাথোডকে এখানে সংযুক্ত করেছি একটা তার দ্বারা। তো ইলেকট্রন অ্যানোড থেকে ক্যাথোডে যাবে কিসের মাধ্যমে বলো তো? তারের মাধ্যমে। তাহলে আমরা জানি যে ইলেকট্রন যখন এক জায়গা থেকে আরেক জায়গায় প্রবাহিত হয়, তখন সেখানে কি উৎপন্ন হয়? বিদ্যুৎ। ইলেকট্রন যেই ডিরেকশনে যায়, বিদ্যুৎ তার অপোজিট ডিরেকশন থেকে প্রবাহিত হতে থাকে। এই ব্যাপারগুলোই আমরা এখন এই যে এখানে আমরা বিক্রিয়ার মাধ্যমে দেখার চেষ্টা করব। আচ্ছা, তো শুরুতেই দেখো আমরা এখানে যাচ্ছি। দেখো, তাহলে আমরা অ্যানোডের জারণ বিক্রিয়ার ফলে যেটা বলতেছিলাম, যে জিঙ্ক, আমাদের অ্যানোড তড়িৎদ্বারা যে জিঙ্ক ছিল, এই জিঙ্ক কি করবে? দুইটি ইলেকট্রন ত্যাগ করবে। সো বিক্রিয়াটাকে আমরা এভাবে দেখাতে পারি, দেখো, জিঙ্ক -2 ইলেকট্রন ইজ ইকুয়ালস টু কি? জিঙ্ক 2+, জিঙ্ক 2+। এবং এই দুইটি ইলেকট্রনকে তুমি নেক্সট লাইনে এভাবে যদি আমরা তীর চিহ্নের ওই পাশে নিয়ে যাই, তখন কি হবে? জিঙ্ক 2+ +2 ইলেকট্রন, এই যে +2 ইলেকট্রন। তো এটাই হচ্ছে আমাদের অ্যানোডের জারণ বিক্রিয়া, ইলেকট্রন ত্যাগ করা হচ্ছে না। তো ইলেকট্রন ত্যাগ করার ফলে, দেখো, ইলেকট্রন ত্যাগ করার ফলে কি সমস্যা হবে? এই যে আমাদের যে অ্যানোডের যে দণ্ডটি আছে, আচ্ছা, আমাদের অ্যানোডের যে জিঙ্ক আছে, এই জিঙ্কগুলো কি হবে? আস্তে আস্তে জিঙ্ক আয়নে পরিণত হবে। দেখো, যদি এরকম চিন্তা করো যে জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করলো, ত্যাগ করে জিঙ্ক 2+ পরিণত হলো। তো এই যে জিঙ্ক 2+ যে পরিণত হলো, এই যে আমরা যেটাকে জিঙ্ক 2+ হিসেবে দেখছি, তার মানে এই যে তোমরা এখানে যে দণ্ড দেখতে পাচ্ছ, এই দণ্ডের মধ্যে থাকবে কারা? পরমাণুরাই এই দণ্ডের মধ্যে থাকবে। তোমাদের আয়নরা, এই যে জিঙ্ক 2+ আয়ন, এই দণ্ডের মধ্যে থাকতে পারবে না। তাহলে এই যখন ইলেকট্রন ত্যাগ করবে, ইলেকট্রন তো এই তারের মাধ্যমে আস্তে 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 অ্যানোড থেকে কোথায় যাবে? আস্তে আস্তে ক্যাথোডে যাবে। কিন্তু এই জিঙ্কের মানে পরমাণুর সংখ্যা আস্তে আস্তে কমবে না, এবং এই জিঙ্ক 2+ আয়নের সংখ্যা আস্তে আস্তে বাড়বে। তারা যখন ইলেকট্রন ত্যাগ করে আয়নে পরিণত হবে, এই আয়নগুলো আস্তে আস্তে দ্রবণে চলে আসবে। আয়নগুলো আস্তে আস্তে কোথায় চলে আসবে? দ্রবণে চলে আসবে। তার মানে একটু পর, মানে যখন আমরা এরকম বিদ্যুৎ পাবো, তার কিছু সময় পর দেখা যাবে কি, যে এই অ্যানোড দণ্ডটা আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হয়ে যাচ্ছে, আর দ্রবণে অসংখ্য জিঙ্ক আয়ন আমরা দেখতে পাচ্ছি। তুমি এখানে চিন্তা করতে পারো যে ধরো এখানে 4টা জিঙ্ক পরমাণু আছে। 4টা জিঙ্ক পরমাণু তারা যখন ইলেকট্রন ত্যাগ করবে, তাহলে 4টা জিঙ্ক 2+ আয়ন হয়ে যাবে। তাহলে সময় অতিবাহিত হওয়ার পরে আমার জিঙ্ক আয়ন শুরুতে ছিল একটা, বাট এরা 4জন যখন এসে এখানে জিঙ্ক 2+ হিসেবে অ্যাড হবে, তখন আমি জিঙ্ক আয়ন দেখতে পাবো 5টা। আর আমার অ্যানোড দণ্ডের মধ্যে কোনো জিঙ্ক পরমাণু আমি দেখতে পাবো না। মানে সহজে যদি বলি, তার মানে তোমার যতগুলো জিঙ্ক পরমাণু ছিল, তারা সবাই যখন ইলেকট্রন ত্যাগ করবে, সমস্ত ইলেকট্রন তো অ্যানোড থেকে ক্যাথোডের দিকে চলে যাবে। ফলে তোমার অ্যানোড দণ্ড আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হবে, এবং দ্রবণে, অ্যানোডের যে দ্রবণে, যে নিচে যে দ্রবণ, এই অ্যানোড দ্রবণে জিঙ্ক 2+ আয়নের পরিমাণটা আস্তে আস্তে বাড়বে। গেল আমাদের অ্যানোড রিলেটেড কাহিনী। আচ্ছা, এবারে যাচ্ছি আমরা এর পরবর্তী অংশে। দেখো, পরবর্তী অংশে কি বলতেছে? পরবর্তী অংশে বলতেছে যে কপার 2+ আয়ন, কপার 2+ আয়ন দুইটা করে ইলেকট্রন গ্রহণ করে কপার
ধাতুতে পরিণত হবে। কপার 2+ আয়ন 2টা করে ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হবে। এখন এই যে কপার 2+ আয়ন, এই কপার 2+ আয়নকে আমরা কোথায় পাবো? আমরা একটু এখানে যাই। দেখো অ্যানোড থেকে যে ইলেকট্রনগুলো আসছিল, অ্যানোড থেকে ইলেকট্রনগুলো এসে কি করবে? এরকম এই যে ক্যাথোডের গায়ে এরকম জমা হতে থাকবে। ক্যাথোড তড়িৎদ্বারের গায়ে এরকম জমা হতে থাকবে। এখানে ক্যাথোড দণ্ডের মধ্যে কপার দণ্ড থাকবে, মানে ক্যাথোড দণ্ডের মধ্যে কপার ধাতু থাকবে। আচ্ছা, তাহলে দেখো তো ক্যাথোড দণ্ডের যে দ্রবণ সেখানে কি আছে? কপার Cu2+ আছে, কপার 2+ আছে। তাহলে এই যে কপার 2+, এই কপার 2+ দের কি দরকার? ইলেকট্রন দরকার না? কপার 2+ দের ইলেকট্রন দরকার, কারণ সে ক্যাটায়ন, সে ইলেকট্রনকে আকর্ষণ করবে। তো তখন যেটা হবে, কপার 2+, যেটা কিনা এই দ্রবণের মধ্যে আছে, সে 2টা করে ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হবে। কপার ধাতু পাবো আমরা। তাহলে আমরা যখন কপার ধাতু পেয়ে যাব, তখন কিন্তু আমাদের এই যে আমাদের ক্যাথোডের যে পাতটা, এই ক্যাথোড পাতটা আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে। কেন বৃদ্ধি পাবে? কারণ এখানে আমাদের কপার যখন ধাতু হয়ে যাবে, তখন এই কপার আয়নকে তো দ্রবণে ছিল, কিন্তু সে যখন ধাতুতে কনভার্ট হয়ে গেল, এই কপার ধাতু তো আর দ্রবণে থাকতে পারবে না। দ্রবণের মধ্যে থাকবে হচ্ছে আয়নরা, আর ধাতুটা থাকবে কোথায়? দণ্ডের মধ্যে। তখন আমরা এই কপার ধাতুকে এখানে এইভাবে এই অবস্থায় আমরা দেখতে পাবো আর কি। অর্থাৎ ক্যাথোড দ্রবণের ক্ষেত্রে ভিন্ন চিত্র, মানে বিপরীত চিত্র। অ্যানোডে কি হচ্ছিল? দণ্ড ক্ষয় হচ্ছিল, দ্রবণে আয়ন বাড়ছিল। আর ক্যাথোডের ক্ষেত্রে যেটা হবে, দণ্ড বৃদ্ধি পাবে। দেখো তোমার শুরুতে কিন্তু কপার আয়ন ছিল, কপার ধাতু ছিল 5টা, বাট এই কপার আয়নটা যখন ধাতুতে রূপান্তরিত হয়ে তোমার ক্যাথোডের গায়ে জমা হয়েছে, তখন তোমার পরমাণু হয়ে গেছে 6টা। সো আস্তে আস্তে আমরা দেখতে পাবো যে ক্যাথোড বেড়ে যাচ্ছে, ক্যাথোডটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। আর ক্যাথোডের দ্রবণে যেই আয়নগুলো ছিল, কপার আয়ন বলো, সেই কপার আয়নগুলোর পরিমাণটা আস্তে আস্তে কমতেছে। সো কপার আয়নের পরিমাণটা আস্তে আস্তে কমবে, আর কপার দণ্ডে কপার পরমাণুর পরিমাণ আস্তে আস্তে বাড়বে। এবং এই জিনিসটাই কিন্তু আমাদের এখানে বোঝানো হয়েছে। দেখো যে কপার কপার যেই আমাদের কপার 2+ যে আয়ন আছে, এই যে কপার 2+ আয়ন, সে ইলেকট্রন গ্রহণ করে এরকম হয়ে যাচ্ছে। এখন সামগ্রিক কোষ বিক্রিয়া বলতে যদি আমরা এখন এই দুটি সমীকরণ যোগ করি, আগের সমীকরণটা এবং এই সমীকরণ, দেখো দুটো সমীকরণ যদি আমরা এখন যোগ করি, তখন কি হবে বলতো? এই ইলেকট্রন আর এই ইলেকট্রন কাটাকাটি হয়ে যাচ্ছে। সো জিঙ্ক কপার 2+, আর এই পাশে দেখতেছে জিঙ্ক 2+, আর এই পাশে দেখতেছে কপার, মানে বিক্রিয়ক স্থলে থাকবে হচ্ছে জিঙ্ক আর কপার 2+। দেখো এই সামগ্রিক কোষ বিক্রিয়া ফলো করো, জিঙ্ক আর কপার 2+, আর এই পাশে দেখতেছে জিঙ্ক 2+ এবং কপার, অর্থাৎ সামগ্রিক কোষ বিক্রিয়া আমরা এই সকল অংশ পাচ্ছি। ওকে, তো এবারে আমাদের কি লাগবে? এবারে আমরা যেই কাজটা করব, এই যে গ্যালভানিক কোষের জাস্ট যেই ব্যাখ্যাটুকু এখানে বলেছে, আমরা ওই ব্যাখ্যাটুকুই এখন বোঝার চেষ্টা করব যে গ্যালভানিক কোষের আসলে ব্যাখ্যাটা কি হতে পারে। আচ্ছা দেখো, গ্যালভানিক কোষ বা ভোল্টাইক কোষ হলো সেই সকল কোষ যেখানে কোষের ভিতরে পদার্থসমূহের রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা যায়। আমরা দেখছি যে অ্যানোড থেকে ক্যাথোডে ইলেকট্রন যাচ্ছে, অ্যানোড থেকে ক্যাথোডে ইলেকট্রন যাওয়ার ফলে আমাদের সেখানে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। আচ্ছা, গ্যালভানিক কোষে সাধারণত ভিন্ন রাসায়নিক মৌল দিয়ে তৈরি দুটি ইলেকট্রোডকে দুটি ভিন্ন পাত্রের তড়িৎ বিশ্লেষের দ্রবণের মধ্যে আংশিকভাবে ডুবানো থাকে। তড়িৎদ্বার দুটির মধ্যে অধিক সক্রিয় ধাতু, যেটা বলছিলাম, অধিক সক্রিয় ধাতু হচ্ছে অ্যানোডে বসবে, আর কম সক্রিয় ধাতু হচ্ছে তোমার ক্যাথোড হিসেবে বসবে। আচ্ছা, এবার বলছে দেখো গ্যালভানিক কোষ বা ভোল্টাইক কোষের একটি তড়িৎদ্বার যে ধাতু দিয়ে তৈরি, মানে এখানে জাস্ট ওই মূল কথাগুলোই বলেছে, যে এই কথাগুলো এতক্ষণ যাবত তোমাদেরকে বোঝানো হলো যে জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করবে, জিঙ্কের ত্যাগকৃত ইলেকট্রন অ্যানোডে আসবে, কপার ইলেকট্রন গ্রহণ করবে, কপার ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতু হিসেবে জমা হবে, এবং এই যেই কপার তড়িৎদ্বার হলো ক্যাথোড, জিঙ্ক তড়িৎদ্বার হচ্ছে অ্যানোড। এখানে আরো দুইটা নাম তোমরা দেখতে পাচ্ছ, একটা হচ্ছে জিঙ্ক সালফেট, একটা হচ্ছে কপার সালফেট। এই দুইটা কি আসলে একটু আসলে বুঝাই। এখানে একটা শর্ত আছে যে তুমি যার দণ্ড নিবা, তুমি যেই ধাতুর দণ্ড নিবা তার আয়ন থাকতে হবে। তো দেখো আমরা জিঙ্কের দণ্ড নিচ্ছি, তাহলে আমাদের লাগবে জিঙ্ক 2+ আয়ন, জিঙ্ক 2+ আয়ন। এখন জিঙ্ক 2+ আয়ন আমি কোথায় পাবো? আমরা একটা কাজ করতে পারি, আমরা এরকম দেখো আমরা এরকম জিঙ্ক সালফেট নিতে পারি না, জিঙ্ক সালফেটকে ভাঙলেই তো জিঙ্ক 2+ আয়ন, আর সালফেট SO4, সালফেট 2- আয়ন, জিঙ্ক 2+ আয়ন এবং সালফেট 2- আয়ন আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি এভাবে আর কি। আবার কপার সালফেটকে ভাঙলে আমরা কি পাচ্ছি দেখো তো, কপার সালফেটকে ভাঙলে আমরা কি পাচ্ছি? কপার সালফেটকে ভাঙলে আমরা পাচ্ছি কপার 2+ আয়ন এবং সালফেট 2- আয়ন। এই যে কপার 2+ আয়ন এবং সালফেট 2- আয়ন, কপার সালফেটকে ভাঙলে আমরা কপার 2+ আয়ন এবং সালফেট 2- আয়নকে আমরা পেয়ে যাচ্ছি। এভাবে আমরা সমগ্র যেই সেটআপটা, সেই সেটআপটাকে আমরা এভাবে তৈরি করতে পারি। তবে এখানে মনে রাখতে হবে, তুমি যার দণ্ড নিবা তার আয়ন যেন সেখানে উপস্থিত থাকে। তাহলে আমি এখানে কপারের দণ্ড নিচ্ছি,
কপার আয়ন লাগবে, সো আমি কপার সালফেট লবণকে 2 ভাগ করে কপার আয়ন পেয়ে গেলাম। জিঙ্কের দণ্ডের মধ্যে জিঙ্ক আয়ন লাগবে, জিঙ্ককে 2 ভাগ করে আমরা জিঙ্ক 2+ এবং সালফেট 2- আয়ন লবণকে ভেঙে আমরা এরকম আয়ন তৈরি করতে পারলাম। ওকে, তো আমাদের এইখানে মূলত এই কথাগুলোই বলা হয়েছে এই ডেসক্রিপশনের মধ্যে। তো আমি আশা করতেছি তোমরা এইটুকু অংশ প্রপারলি বুঝতে পেরেছো। তো আমাদের নেক্সট পার্ট হচ্ছে ড্রাই সেল। ড্রাই সেল মানে হচ্ছে শুষ্ক কোষ। আমরা যে ব্যাটারি যে ব্যবহার করি, তো এই ব্যাটারি পেন্সিল ব্যাটারি হতে পারে, টর্চ লাইটের ব্যাটারি হতে পারে, যে কোনো ব্যাটারি হতে পারে। সেখানে আসলে ইলেকট্রনগুলো কোথায় কীভাবে জমা থাকে, কীভাবে ইলেকট্রন এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়, আমরা সেখান থেকে কীভাবে বিদ্যুৎ পেতে পারি, এই বিষয়গুলোই মূলত এখানে আমরা কথা বলবো, এই বিষয়গুলো নিয়ে। আচ্ছা, তো শুরুতেই তোমাদের সাথে ব্যাটারির বিভিন্ন অংশের সাথে একটু পরিচয় করিয়ে দিই আমি, যে এখানে আসলে কী কী থাকে বিভিন্ন অংশের মধ্যে, আমরা সেই বিষয়গুলো একটু জানার চেষ্টা করি। ওকে, তো দেখবা আমাদের ব্যাটারির মেজর দুইটা পার্ট, একটা হচ্ছে নিচের এই পার্টটা, আরটা হচ্ছে উপরের এই পার্টটা। আমরা কি করি বলতো, একটা তার উপরে একটা মানে একটা তারের এক প্রান্ত উপরে লাগাই আর একটা প্রান্ত আমরা নিচে লাগাই, আর মাঝখানে একটা বাল্ব বা কিছু একটা থাকে কানেক্ট দেওয়ার জন্য আর কি। তো এখন এই ব্যাটারির মধ্যে কয়েকটা ডিফারেন্ট লেয়ার রয়েছে। তো ফার্স্টে দেখো এখানে বলছে যে বাইরের জ্যাকেট। বাইরের জ্যাকেট বলতে এখানে বোঝানো হচ্ছে যে আমরা যে প্লাস্টিক জাতীয় যে জিনিসটা দেখি সেটা। এই জ্যাকেটের ভিতরে থাকে হচ্ছে দস্তার পাত্র। এই যে ভিতরের লেয়ারে মানে জ্যাকেটটা তুমি যদি উঠাও তখন তুমি জিঙ্কের একটা পাত্র দেখতে পাবা। সো বাইরের যে প্লাস্টিকে মোড়ানো জ্যাকেট, এরপরে থাকতেছে দস্তার পাত্র, দস্তার পাত্রকে জিঙ্ক, এবং এই জিঙ্ক এখানে কি হিসেবে কাজ করে, অ্যানোড হিসেবে কাজ করে। আমাদেরকে মনে রাখতে হবে যে বাইরের যে দস্তার যে পাত্র রয়েছে জিঙ্ক, সেই জিঙ্ক তোমার অ্যানোড হিসেবে কাজ করছে। আচ্ছা, জিঙ্কের পরবর্তী অংশে রয়েছে কাগজের পর্দা, এবং কাগজের পর্দার ভিতরে মানে যে ভিতরের যে লেয়ারটা, এই লেয়ারে অনেক কিছু রয়েছে। কি কি রয়েছে দেখো, এই যে আমরা এই পাশে দেখি ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড রয়েছে, অ্যামোনিয়াম ক্লোরাইড রয়েছে, জিঙ্ক ক্লোরাইড, মানে যে ভিতরে যে তিনটা লেয়ার, সবার আগে বাইরের জ্যাকেট, তারপরে দস্তার পাত্র, দস্তার পাত্রের পরে রয়েছে কাগজের একটা পর্দা, এই কাগজের পর্দার নিচে রয়েছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড এবং জিঙ্ক ক্লোরাইড এবং পানি, এর সাথে পানিও থাকে। এদেরকে একত্রিত করলে কি তৈরি হয়, কাই বা পেস্ট। এই কাই বা পেস্ট আমরা এই যে ভিতরে যে লেয়ারগুলো আছে, অর্থাৎ কার্বন দণ্ড, এই তো মাঝখানে একদম মিডল পজিশনে কার্বন দণ্ড, এই কার্বন দণ্ডের পাশেই তোমার রয়েছে কাই বা পেস্ট। এই যে কার্বন দণ্ডের পাশেই রয়েছে কাই বা পেস্ট, এবং তার পাশে রয়েছে কাগজের পর্দা, তার পাশে রয়েছে দস্তার পাত্র, এবং সব থেকে বাইরে রয়েছে বাইরের জ্যাকেট। তো এইভাবে আমরা এই লেয়ারগুলোকে আইডেন্টিফাই করি। এবারে আসো, আমার জিঙ্ক দণ্ড অ্যানোড হিসেবে কাজ করে, এবং মাঝখানে যে কার্বন তোমরা দেখতে পাচ্ছ, এই কার্বন দণ্ড তোমার কাজ করে হচ্ছে ক্যাথোড হিসাবে, জিঙ্ক দণ্ড অ্যানোড হিসেবে এবং কার্বন দণ্ড ক্যাথোড হিসেবে কাজ করে। এবারে আমরা এখন একটু বিক্রিয়াগুলো দেখার চেষ্টা করবো যে এখানে আসলে বিক্রিয়াগুলো কিভাবে হয়। প্রথম মনে রাখতে হবে এটা, যে আমাদের অ্যানোড দ্রবণে বা অ্যানোড দণ্ডের মধ্যে অ্যানোডের যে জিঙ্কের যে কৌটাটার কথা বলেছিলাম, সেখান থেকে জিঙ্ক পরমাণু 2টি ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ হিসেবে পরিণত হয়। তো যদি জারণ বিক্রিয়াকে তোমরা এভাবে এক্সপ্লেন করো, জিঙ্ক 2টি ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ হিসেবে এখানে থাকে আর কি, জিঙ্ক 2+। জিঙ্ক 2টি ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ হিসেবে আমরা জিঙ্ক এদেরকে এখানে দেখতে পাই আর কি, জিঙ্ক 2+ হিসেবে দেখতে পাই। আচ্ছা, গেল এটা। এবারে আমরা অ্যানোডের বিক্রিয়াটা বুঝে ফেললাম, যে আমাদের জিঙ্ক ছিল, সেই ইলেকট্রন ত্যাগ করে ইলেকট্রন মানে সে আয়নে পরিণত হলো জিঙ্ক 2+। এবারে যাচ্ছি আমরা আমাদের ক্যাথোডের যেই বিক্রিয়া, সেই বিক্রিয়াতে। তো ক্যাথোডের বিক্রিয়াটি আমি একটু তোমাদেরকে একটু ভেঙে ভেঙে দেখাতে চাই, যাতে করে তোমরা পুরো পার্টটা খুব সুন্দর মতো বুঝতে পারবা। আচ্ছা, ফলো করো। আমাদের এইখানে দুইটা বিশেষ মানে বস্তু ছিল, একটা ছিল আমাদের অ্যামোনিয়াম ক্লোরাইড। এখন এই অ্যামোনিয়াম ক্লোরাইডকে যদি ভাঙি আমরা, তাহলে আমরা কি পাবো বলতো, আমরা পাবো অ্যামোনিয়াম আয়ন, আর পাবো আমরা ক্লোরাইড আয়ন। আচ্ছা, তো যদি আমরা 2 অণু নেই, তাহলে আমি কি 2টা অ্যামোনিয়াম আয়ন পাবো, 2টা ক্লোরাইড আয়ন পাবো, মানে যদি 2 অণু নেই সেখান থেকে 2টা অ্যামোনিয়াম আয়ন, 2টা ক্লোরাইড আয়ন। আচ্ছা, এখন ফলো করো, 2টা অ্যামোনিয়াম আয়ন। আচ্ছা, ফার্স্টে আমি তোমাদেরকে একটা দিয়ে বুঝেছি, একটা হলে কি হতো। দেখো, একটা অ্যামোনিয়াম আয়ন তার মানে বোঝানো হয় যে ওর একটা ইলেকট্রন ঘাটতি আছে বা একটা ইলেকট্রন কম আছে। যদি আমি এখানে একটা ইলেকট্রন সরবরাহ করতে পারি, আচ্ছা ইলেকট্রনটাকে আমি একটু দূরে লিখি, ধরো যদি আমি এখানে একটা ইলেকট্রন সরবরাহ করতে পারি, তখন কি হবে, NH4 হয়ে যাবে, আর প্লাস আর থাকবে না, কারণ প্লাস মানে ইলেকট্রন সংখ্যা কম, সেটা আমি এখানে করে ফেলছি। তাহলে আমার অ্যামোনিয়াম আয়ন ছিল 2টা, 2 লাগাও, তাহলে একটাই যদি মানে একটা অ্যামোনিয়াম আয়ন যদি একটা ইলেকট্রন নেয়, তাহলে 2টা অ্যামোনিয়াম আয়ন কয়টি ইলেকট্রন নিবে, 2টা। সেখান থেকে আমি NH4 পাবো কয়টা, 2টা, 2টা NH4 পাবো। এখন প্রশ্ন হচ্ছে, এই যে আমরা 2টি ইলেকট্রন নিলাম,
এই দুইটি ইলেকট্রন কোন জায়গা থেকে আসবে, এইখানে ফলো করো, এই দুইটি ইলেকট্রন আসবে জিঙ্ক থেকে। কোন জায়গা থেকে আসবে, জিঙ্ক থেকে, বা সহজে বললে অ্যানোড যে দণ্ড আছে সেই অ্যানোড দণ্ড থেকে আমরা এই ইলেকট্রনগুলো পাবো, অ্যানোড দণ্ড থেকে আমরা এই ইলেকট্রনগুলো পাবো। আচ্ছা, এবারে এই যে দুইটা অ্যামোনিয়াম আয়ন আছে, এই দুইটা অ্যামোনিয়াম আয়নকে তুমি এভাবে ভাগ করতে পারো 2NH3 আর হাইড্রোজেন। দেখো 2NH3 আর হাইড্রোজেন, মানে হাইড্রোজেন মোট 8টা, আমার এখানে 3 দুগুণে 6টা হয়েছে, আর এই দুইটা মোট 8টা হাইড্রোজেন এখানে আমি মানে করে ফেললাম আর কি, 2NH3 আর H2। এবারে যাচ্ছি আমরা ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, MnO2, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। এই ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডে যদি 2 অণু নেও তখন সেখান থেকে দেখো এরকম লেখা যায় Mn2O3, আর থাকছে একটা অক্সিজেন। ফলো করো তো, এক অণু ম্যাঙ্গানিজে আমরা কি পাচ্ছি, একটা ম্যাঙ্গানিজ, দুইটা অক্সিজেন। তাহলে 2 অণু ম্যাঙ্গানিজে কি পাবো, দুইটা ম্যাঙ্গানিজ, 4টা অক্সিজেন, 2 দুগুণে 4, 4টা অক্সিজেন পাবো আমরা। তো আমরা সেখান থেকে Mn2 মানে দুইটা ম্যাঙ্গানিজকে আমরা ঠিক রাখলাম, বাট 4টা অক্সিজেনের 3টা অক্সিজেনকে আমরা এখানে দেখতে পাচ্ছি, O3 3টা অক্সিজেনকে আমরা দেখতে পাচ্ছি, আর বাকি যে সিঙ্গেল অক্সিজেন সেটাকে আমরা এই পাশে লিখলাম। অর্থাৎ সহজ হিসেবে যদি বলি, অক্সিজেন ছিল 4টা, যার 3টা তুমি O3 আকারে লিখেছি আমি, আর বাকি অক্সিজেনটা হচ্ছে এই, আর ম্যাঙ্গানিজ 2টা ছিল, সেই দুইটাই হচ্ছে এই। ওকে, তাহলে আমরা টোটাল এটাকে ভেঙে ফেললাম। এবারে ফলো করো, এই যে দেখো হাইড্রোজেন আর এখানে আছে অক্সিজেন, এই হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে কি উৎপন্ন হবে বলো তো, H2O। হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে উৎপন্ন হবে H2O বা পানি। আচ্ছা, তো তাইলে আমি যদি তোমাদেরকে একটু এখানে দেখাই যে, আচ্ছা এর আগের পোর্শন থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই যে এর আগের অংশে যে বিক্রিয়া আছে সেখানে ফলো করো তো। এখানে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের সাথে কি ছিল, অ্যামোনিয়াম ক্লোরাইড, জিঙ্ক ক্লোরাইড, আরো অনেক কিছু ছিল না, পেস্ট তৈরি করেছি আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড, জিঙ্ক ক্লোরাইডের সাহায্য নিয়ে। এখন এই জিঙ্ক ক্লোরাইডের কাজ কি দেখো, জিঙ্ক ক্লোরাইডের কাজ হচ্ছে এই যে পানিটা তৈরি হচ্ছে, এখন ব্যাটারির মধ্যে যদি এরকম পানি তৈরি হতে থাকে তাহলে এই ব্যাটারিতে তো ফুলে যাবে, এবং ব্যাটারি একসময় ফুলে যায়ও, সত্য এটা, ব্যাটারি ফুলে যায় একসময়, কিন্তু শুরুতেই যদি এরকম পানি তৈরি হতে থাকে তখন তো ঝামেলা। এই যে আমাদের জিঙ্ক ক্লোরাইড যে আছে, জিঙ্ক ক্লোরাইড, এই জিঙ্ক ক্লোরাইডটা কি করবে, পানিকে শোষণ করে ফেলবে, অর্থাৎ যেই পানিটা তৈরি হবে সেই পানি আর সেখানে থাকবে না, সেটা শুরুর দিকে জিঙ্ক ক্লোরাইড সেই পানিটাকে শোষণ করতে থাকবে আর কি। তার মানে আমাদের ব্যাটারি একদম প্রপার ওয়েতে সাপ্লাই হতে থাকবে। তাহলে আমরা একটু ফলো করো তো, আমরা কি কি পাচ্ছি, আমরা যদি এরকম একটু লিখতে চাই, আমরা পাচ্ছি দুইটা অ্যামোনিয়াম আয়ন, আমরা পাচ্ছি দুইটা ইলেকট্রন, আমরা পাচ্ছি দুইটা ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। সো বিক্রিয়ক প্রান্তে 3টা জিনিস পাচ্ছি, দুইটা অ্যামোনিয়াম আয়ন, 2 মোল ইলেকট্রন গ্রহণ করতেছে, আর 2 মোল ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। আমরা উৎপাদে কি কি পাবো দেখো, আমরা উৎপাদে পাবো অ্যামোনিয়াম 2NH4, আমরা লিখবো না, আমরা লিখবো NH3, কত অণু, 2 অণু। আমরা পাবো Mn2O3, Mn2O3, আর পাবো আমরা 1 অণু H2O, পানি। সো বিক্রিয়কেও পাচ্ছে 3টা জিনিস, অ্যামোনিয়াম, 2টা ইলেকট্রন, 2 মোল ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। উৎপাদেও পাচ্ছি 3টা জিনিস দেখো, 2 মোল অ্যামোনিয়া পাচ্ছি, ম্যাঙ্গানিজ ডাইম্যাঙ্গানিজ ট্রাইঅক্সাইড পাচ্ছি, আর পাচ্ছি 1 অণু পানি পাচ্ছি আর কি। আর জিঙ্ক ক্লোরাইড কিন্তু এখানে তৈরি হচ্ছে না, যেটা বললাম যে জিঙ্ক ক্লোরাইড জাস্ট বাইরে লেয়ারের মধ্যে থাকে বা পেস্টের মধ্যে থাকে, ও এই পানিটাকে আস্তে আস্তে শোষণ করে ফেলে আর কি। ওকে, সো এবারে দেখো এই বিক্রিয়ার এই কথাগুলোই কিন্তু আমাদের এখানে বর্ণনা করা হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যানোডের বিক্রিয়া তো অলরেডি দেখলাম, ক্যাথোডের বিক্রিয়া, ক্যাথোডের বিক্রিয়া বলছিলাম না যে 3টা জিনিস থাকবে, দেখো তো 2 মোল অ্যামোনিয়াম আছে, 2 মোল ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড আছে, 2 মোল ইলেকট্রন আছে। উৎপাদে বলছিলাম 3টা জিনিস থাকবে, দেখো 2 মোল অ্যামোনিয়া পাচ্ছি, আচ্ছা এখানে 2 মোল অ্যামোনিয়াম হবে, 2 মোল অ্যামোনিয়াম আয়ন আর কি, এখান থেকে 2 মোল অ্যামোনিয়া পাচ্ছি, ডাইম্যাঙ্গানিজ ট্রাইঅক্সাইড পাচ্ছি, পানি পাচ্ছি। ওকে, গেল এই অ্যানোডের বিক্রিয়া এবং ক্যাথোডের বিক্রিয়া। এবারে আসো ফাইনাল বিক্রিয়া। ফাইনাল বিক্রিয়া কি হবে বলতো, এই ইলেকট্রন আর এই ইলেকট্রন কি হয়ে যাবে বলতো, ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে থাকছে কে, বিক্রিয়কে থাকতেছে জিঙ্ক, বিক্রিয়কে থাকতেছে অ্যামোনিয়াম, বিক্রিয়কে থাকতেছে ডাইম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। উৎপাদে কে থাকবে, উৎপাদে এই যে জিঙ্ক 2+, আমরা সেই জিঙ্ক 2+কে পাচ্ছি, আমরা অ্যামোনিয়াকে পাচ্ছি, আমরা ডাইম্যাঙ্গানিজ ট্রাইঅক্সাইডকে পাচ্ছি, আমরা পানি H2O কে পাচ্ছি। সো আমাদের উৎপাদে এরকম, মানে অর্থাৎ তুমি সহজ হিসাব, তুমি এই যে অ্যানোডের জারণ বিক্রিয়াকে তুমি 1 নং সমীকরণ ধরে ফেলো, এই যে অ্যানোডের জারণ বিক্রিয়াকে যদি আমরা 1 নং সমীকরণ ধরি, আর ক্যাথোডের বিজারণ বিক্রিয়াকে যদি আমরা 2 নং সমীকরণ ধরি, তাহলে সমগ্র কোষ বিক্রিয়া হচ্ছে 1 ও 2 নং এর যোগফল, মানে 1 নং এবং 2 নংকে যোগ করলে আমি এখান থেকে সমগ্র কোষ বিক্রিয়া পেয়ে যাচ্ছি। আচ্ছা, তো তাইলে আমরা আশা করতেছি যে ড্রাই সেলের যে গঠন আছে এখানে, আমরা সেই ড্রাই সেলের গঠনটাকে প্রপারলি আমরা বুঝতে পেরেছি। এখানে একটা জিনিস একটু দেখো, মনে রাখতে হবে যে অ্যানোড
অ্যানোডের ত্যাগকৃত ইলেকট্রনগুলো কার্বন দণ্ডের নিচে জমা হয়, কার্বন দণ্ডের নিচে জমা হয়। আর এই যে আমাদের বলছিলাম যে অ্যামোনিয়াম আয়ন ইলেকট্রন গ্রহণ করবে, অ্যামোনিয়াম আয়ন ইলেকট্রন গ্রহণ করে কার্বন দণ্ডের উপরের ভাগ থেকে, আর উপর থেকে সেই ইলেকট্রন কার্বন দণ্ড থেকে সেই ইলেকট্রন নিয়ে যেতে থাকে। ফলে এখানে একটা ইলেকট্রন ঘাটতি তৈরি হয়, আর নিচে ইলেকট্রনের মানে অধিক্য তৈরি হয়। জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করতেছে, ফলে সেই ইলেকট্রনগুলো নিচে জমা হচ্ছে, নিচে জমা হয়ে এখানে ইলেকট্রনের অধিক্য তৈরি হয়, মানে অনেক বেশি ইলেকট্রন সেখানে তৈরি হয়। আর উপরে যে কার্বন দণ্ড আমরা দেখতে পাচ্ছি সেখানে কি হয়, ইলেকট্রনের ঘাটতি তৈরি হয়। তাহলে এক জায়গায় ইলেকট্রন বেশি হয়ে যাচ্ছে, এক জায়গায় ইলেকট্রন কম হয়ে যাচ্ছে। তো ওই মোমেন্টে তুমি যদি এখানে কোনো পরিবাহী তার দ্বারা কানেক্ট করো আর কি, তো ফলে কি হবে, বেশি ইলেকট্রন কোন দিকে যাবে, যেখানে ঘাটতি আছে ইলেকট্রন কি ট্রান্সফার হবে এক জায়গা থেকে আরেক জায়গায়, এবং ওই সময় মূলত বাল্বটা জ্বলে উঠবে। তো আমরা এভাবে মূলত কি করতে পারি, ব্যাটারির যে গঠন, ড্রাই সেল এবং ড্রাই সেল কীভাবে বিদ্যুৎ পরিবহন করে, এই পয়েন্টগুলো আমরা লিখে দিতে পারি। সো এইখানে দেখো এই যে এই কথাগুলোই কিন্তু আমি যে কথাগুলো বললাম যে অ্যামোনিয়াম ক্লোরাইড, জিঙ্ক ক্লোরাইড এবং পানি এরা পরস্পরের সাথে মিশ্রিত হয়ে পেস্ট বা কাই তৈরি করতেছে, ইত্যাদি ইত্যাদি। তো তাইলে আমি আশা করছি তোমরা দুইটা জিনিস, একটা হচ্ছে গ্যালভানিক কোষ এবং একটা হচ্ছে ড্রাই সেল, এই গ্যালভানিক কোষ এবং ড্রাই সেল উভয়ের গঠন তোমরা প্রপারলি বুঝতে পেরেছো। তো তাইলে আমরা এই পর্বের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমি তোমাদেরকে বিক্রিয়াগুলো ভেঙে ভেঙে বুঝিয়েছি। আমি আশা করতেছি তোমরা এইটুকু অংশ প্রপারলি বুঝতে পেরেছো। সো আজ এই পর্যন্তই। নতুন কোনো পর্বে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।